আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমরা ধারাবাহিকভাবে রসায়ন পড়িয়ে যাচ্ছি। আজকে আমাদের চতুর্থ লেকচার। তো আমাদের অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা। আমরা এর আগে পদার্থের অবস্থাভেদ, তারপরে হচ্ছে ব্যাপন নিয়ে কথা বলেছি। আজকে আমরা নিঃসরণ নিয়ে কথা বলবো। তো দেখো, নিঃসরণ লিখে রেখেছি। নিঃসরণের সংজ্ঞা হচ্ছে যে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে কোনো পদার্থের প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তোমাদের বইয়ের ভাষা কি বলছে জানো? বইয়ে বলছে যে সরু ছিদ্র পথে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে কোনো পদার্থের প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তো সেই বিষয়টা একটু ক্লিয়ার করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বেলুন এর চিত্র আঁকছি। বেলুনের চিত্র আঁকছি। বেলুনটা যখন আমরা ফু দিয়ে বড় করি, তো তখন একটু চিন্তা করো তো ভিতরে কিন্তু বাতাস প্রবেশ করাই। তো এই ভিতরের বাতাস কিন্তু সবসময় চায় আমি বাইরে যাব বাইরে যাব। কেন বলতো? কারণ বাইরে বাতাসের চাপ কম থাকে, এই জন্য বাইরেরটাকে নিম্ন চাপের অঞ্চল বলছি, আর এইটা হচ্ছে উচ্চ চাপের অঞ্চল। তো যদি যদি তুমি একটা সুচ দিয়ে এই বেলুনটা ফুটা করে দাও, তাহলে কিন্তু ফেটে যাবে, তাই না? ফেটে যাবে। কিন্তু আমাদের কি দরকার? সরু ছিদ্র দরকার। তো এই কারণে তুমি কি করবে, আগে এই বেলুনটার গায়ে একটা কালো কস্টেপ লাগিয়ে দিবে। এই যে একটা মনে করো কস্টেপ লাগিয়ে দিছো। কস্টেপ লাগিয়ে দেওয়ার পর ছোট একটা সুচ দিয়ে এই যে ফুটা করে দিবা, ছোট্ট একটা ফুটা করে দিলা। তো তখন কি হবে জানো? যে আস্তে করে আস্তে করে বাতাসটা কিন্তু সরু ছিদ্র পথে বাইরের দিকে বেরিয়ে যাবে। তো দেখো, এই যে সরু ছিদ্র পথে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে কোনো পদার্থ যে বেরিয়ে যাচ্ছে, সেই প্রক্রিয়ার নাম নিঃসরণ। তোমরা জানো ব্যাপনে কি বলেছিলাম বলো তো? ব্যাপনে বলেছিলাম যে ওখানে কোনো বাধা থাকবে না, বাধাহীন ভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়বে। কিন্তু এখানে বাধা পাবে, তারপর বেরিয়ে যাবে, তাহলে সেই প্রক্রিয়ার নাম হবে নিঃসরণ। আশা করি বুঝতে পেরেছো। তো একটু যদি তোমাদের উদাহরণ দেই, সেক্ষেত্রে বলা যায় গ্যাস সিলিন্ডার দেখেছো। তো গ্যাস সিলিন্ডারের ভিতরে যে গ্যাস থাকে, তো সেই গ্যাসটা কি একবারেই বেরিয়ে আসে? সেখানে কিন্তু সরু ছিদ্র পথ সৃষ্টি করা আছে। সেই সরু ছিদ্র পথে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে গ্যাস বের হয়, এবং ওই কম কম গ্যাস বের হয়, এবং ওইটাতে আগুন জ্বালিয়ে আমরা রান্না বান্না করি। তাহলে বুঝতে পেরেছো নিঃসরণের বিষয়টি। এখন হচ্ছে যে নিঃসরণ নিয়ে অনেক বেশি আলোচনা তোমাদের বইয়ে নাই। তো নিঃসরণের নির্ভরশীলতা মনে রেখো। ব্যাপনে যেগুলো বলেছিলাম যে ব্যাপন কি বিষয়ের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে, ঘনত্বের উপর নির্ভর করে, আণবিক ভরের উপর নির্ভর করে। তো ব্যাপন যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে, নিঃসরণও ঠিক সেই বিষয়গুলোর উপর নির্ভর করে। আমি বলতে পারো স্যার তাপমাত্রা যে সমানুপাতিক ছিল, এখানেও কি সমানুপাতিক? হ্যাঁ, অবশ্যই সমানুপাতিক। তার মানে তাপমাত্রা বাড়লে নিঃসরণের হার বাড়ে, তাপমাত্রা কমলে নিঃসরণের হার কমে। অপরদিকে যদি আণবিক ভর বাড়ে তাহলে নিঃসরণের হার কমে, আর যদি আণবিক ভর কমে তাহলে নিঃসরণের হার বাড়ে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে এর নির্ভরশীলতা হচ্ছে ব্যাপনের মতো। ব্যাপনের মতো, তার মানে ব্যাপনে যে যে কথাগুলো লেখা ছিল আমরা এখানে সবগুলা বলতে পারছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এ পর্যায়ে আমরা আরেকটু এগিয়ে যাই। আমরা এবার আলোচনা করব তাপীয় বক্ররেখা নিয়ে। তাপীয় বক্ররেখা। তো তাপীয় বক্ররেখার ক্ষেত্রে আমাদের দুইটা টার্ম আগে জানতে হবে, একটা গলনাঙ্ক আর গলন, স্ফুটনাঙ্ক ও স্ফুটন। এই দুইটা নিয়ে তোমাদের একটু ক্লিয়ার করাই। তাহলে দেখো, গলনাঙ্ক ও গলন একসাথে লিখেছি, আর এদিকে লিখলাম স্ফুটনাঙ্ক ও স্ফুটন। স্ফুটনাঙ্ক ও স্ফুটন। তো এখানে যে বিষয়টা মনে রাখবে তোমরা, এই যে গলনাঙ্ক, এটা হচ্ছে একটা তাপমাত্রা, তাপমাত্রা। আর এই যে গলন, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, প্রক্রিয়া। তো এটাকে বুঝিয়ে দেই যে কি তাপমাত্রা আর কি প্রক্রিয়া। তো মনে করো তোমার কাছে একটা তরল পদার্থ, সরি কঠিন পদার্থ আছে। তোমার কাছে একটা কঠিন পদার্থ আছে। তাহলে এই কঠিন পদার্থটাকে তুমি তাপ প্রয়োগ করতে চাও, তাপ প্রয়োগ করলা, তুমি চাচ্ছ এটাকে তুমি গলিয়ে ফেলবে। তো এটা কি একটা কঠিন পদার্থকে তাপ দিলে সঙ্গে কি গলা শুরু করবে? শুরু করবে না, কিন্তু তাপ দিতে দিতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে গলতে শুরু করবে। তো যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে আমরা বলছি গলনাঙ্ক। গলনাঙ্ক বলছি। সাপোজ এই পদার্থটাকে তাপ দিতে দিতে আমরা গলিয়ে ফেললাম 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা গলিয়ে ফেললাম, তাহলে 22 ডিগ্রি সেলসিয়াস হবে এর গলনাঙ্ক তাপমাত্রা। আর সম্পূর্ণ
কঠিন পদার্থটা গলে যে তরল হয়ে যাবে, এই যে তরল হইল, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গলন। তার মানে কি দাঁড়াইলো বলতো, যে একটা কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে তার গলনাঙ্ক তাপমাত্রা বলে, এবং সম্পূর্ণ কঠিন পদার্থটা গলে যাওয়ার যে প্রক্রিয়া তাকে বলছি আমরা গলন। অপরদিকে স্ফুটনাঙ্ক মূলত এটা তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। তরল পদার্থের ক্ষেত্রে কিরকম, দেখো এই স্ফুটনাঙ্ক এটাও কিন্তু একটা তাপমাত্রা, তাপমাত্রা। আর অপরদিকে স্ফুটন হচ্ছে একটা প্রক্রিয়ার নাম। স্ফুটন কি তাহলে প্রক্রিয়া। তো দেখো তোমার কাছে এই রকম তরল পদার্থ আছে, তরল পদার্থ আছে। তো এই তরল পদার্থটাকে তুমি তাপ প্রয়োগ করতেছো, তাপ প্রয়োগ করে তুমি কি বাষ্প বানাতে চাও, তরলটাকে বাষ্প বানাতে চাও। তো দেখো এই তরলটাকে যদি তুমি তাপ দাও, তাপ দিলে কি সঙ্গে সঙ্গে তরলটা গলে বাষ্প হবে? তরল সরাসরি বাষ্প হবে? হবে না। তরল, এই তরলটাকে তাপ দিতে দিতে একটা নির্দিষ্ট তাপমাত্রা গিয়ে গলতে গলতে তো না বাষ্পীভূত হতে শুরু করবে। তাহলে এই যে তাপমাত্রা গিয়ে তরলটা বাষ্পীভূত হতে শুরু করবে সেই তাপমাত্রা হচ্ছে তার স্ফুটনাঙ্ক তাপমাত্রা। যেমন পানি, পানিকে তাপ দিতে দিতে 100°C তাপমাত্রায় পানিটা বাষ্পীভূত হতে শুরু করে। তো এই 100°C তাপমাত্রা হলো পানির স্ফুটনাঙ্ক তাপমাত্রা। আর অপরদিকে সম্পূর্ণ পানি গলে যখন এরকম বাষ্পে পরিণত হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে, তো এই পানি থেকে যখন বাষ্প হলো তখন এই প্রক্রিয়ার নাম হচ্ছে স্ফুটন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মোট কথা দাঁড়ালো যে কোনো একটা কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করবে সেটা তার গলনাঙ্ক তাপমাত্রা। অন্যদিকে সম্পূর্ণ কঠিনটা গলে তরল হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে গলন। অন্যদিকে একটা তরল পদার্থ তাপ দিতে দিতে যে তাপমাত্রায় বাষ্পীভূত হতে শুরু হয় সেটা তার হচ্ছে স্ফুটনাঙ্ক তাপমাত্রা। আর অপরদিকে তরলটা সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে যাওয়ার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে স্ফুটন। আশা করি তোমরা বিষয়টি বুঝেছো। তো আমরা আজকে নিঃসরণ, গলনাঙ্ক, গলন, স্ফুটনাঙ্ক, স্ফুটন নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা পরের ক্লাসে তাপীয় বক্ররেখা নিয়ে কথা বলার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।